নমস্কার দর্শক, আমি জয় হাজরা। আপনারা রয়েছেন ওম বাংলাতে। আপনারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে যে খবরটা সবচেয়ে বেশি দেখছেন সেটা হচ্ছে বাংলাদেশে একটা যুদ্ধ আবহাওয়া। তারা কোথাও না কোথাও একটা আশঙ্কা প্রকাশ করছে যে ভারত যে কোনো মুহূর্তে তাদেরকে আক্রমণ করতে পারে। আপনাদের জানিয়ে রাখি, ভারত কখনোই চাইবে না সেই পার্শ্ববর্তী বাংলাদেশকে আক্রমণ করতে। কিন্তু হ্যাঁ, যদি বাংলাদেশের তরফ থেকে কোনো রকম ভুল অ্যাকশন নেওয়া হয়, ভুল চিন্তাভাবনায় তারা অ্যাকশন নেয়, তাহলে নিঃসন্দেহে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করতেই পারে। কিন্তু কথাটা হচ্ছে, যেহেতু বাংলাদেশ একটা যুদ্ধ আবহাওয়া নিজেদের মধ্যে ওঠানোর চেষ্টা করছে বা সেরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিতে আমাদের বোঝা উচিত যে বাংলাদেশের এই চিন্তাভাবনাটা ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য একদম নয়। এই পরিস্থিতিটা শুধুমাত্র হয়তো রাজনৈতিক কারণে অথবা ধর্মীয় কারণে। কেন বলছি এই কথাগুলো, চলুন আজকে একটু অ্যানালাইজ করি, একটু দেখার চেষ্টা করি যে বাংলাদেশে যারা রয়েছে তারাও তো জানে এবং ভারতে আমরা যারা রয়েছি আমরাও জানি যে কোন দেশের শক্তি কতটুকু। ওম বাংলা চ্যানেলটি ভারতীয় সংবিধানের ধারা 19 বাক স্বাধীনতা, 25 ধর্মীয় স্বাধীনতা এবং 51 বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবাদী চিন্তা ভাবনার প্রচারের প্রতি শ্রদ্ধা রেখে পরিচালিত। আমাদের উদ্দেশ্য হলো প্রকৃত শিক্ষার মাধ্যমে মানুষকে আলোকিত করা, কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করা এবং সমাজের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তা ভাবনা প্রসারিত করা। আমরা সব ধর্ম, সম্প্রদায় এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল এবং সংবিধানের মূল্যবোধ অনুযায়ী কাজ করি। এই চ্যানেলের সকল কন্টেন্ট তথ্যভিত্তিক, শিক্ষামূলক এবং সমাজের মঙ্গলার্থে তৈরি। নির্দেশ, অসহিষ্ণুতা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। যদি কোনো বিষয়বস্তু অসচেতনভাবে কারো অনুভূতিতে আঘাত হানে, তা আমাদের জানানোর জন্য অনুরোধ করছি, যাতে আমরা দ্রুত পদক্ষেপ নিতে পারি। আমাদের চ্যানেলটি সংবিধানের মৌলিক নীতিগুলো বজায় রেখে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে নিবেদিত। চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের টেলিফোন নাম্বার 0351129608। আচ্ছা, প্রথমে আমরা দেখব জনসংখ্যা। যেখানে ভারতবর্ষের জনসংখ্যা 140 কোটি প্লাস, আনুমানিক জনসংখ্যা, এটা 2024 সালের আনুমানিক সমীক্ষা। এবং সেই জায়গাতে বাংলাদেশের জনসংখ্যাটা কত? বাংলাদেশের জনসংখ্যা মাত্র 17 কোটি। কোথায় 140 কোটি আর কোথায় 17 কোটি। দেখুন, পশ্চিমবঙ্গের জনসংখ্যাই 10 কোটি প্লাস। শুধু একটা রাজ্য, ছোট্ট একটা রাজ্য, সেখানের জনসংখ্যা এবং একটা দেশের জনসংখ্যা প্রায় সমান। সুতরাং জনশক্তিতে বাংলাদেশ ভারতের থেকে অনেকাংশে পিছিয়ে রয়েছে। এবার আসি ভারত এবং বাংলাদেশের আয়তনের দিক থেকে। একটু ভেবে দেখুন, 32,87,263 বর্গ কিলোমিটারের একটা দেশ, তার সঙ্গে যুদ্ধ করতে চাইছে 1,47,570 বর্গ কিলোমিটারের একটা দেশ। মানে হাতির কাছে মশা। তো এখানেও বাংলাদেশের মানুষ নিঃসন্দেহে চাইবে না যে এরকম একটা বড় দেশের সঙ্গে তারা যুদ্ধ করতে। তারপরে আমরা যেখানে চলে আসবো, সবথেকে যুদ্ধক্ষেত্রে সবথেকে বেশি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সাময়িক শক্তি, যুদ্ধ বাহিনী। আপনারা প্রত্যেকেই জানেন, ভারত বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছে, যুদ্ধকালীন অ্যাক্টিভিটি এবং প্র্যাকটিস কন্টিনিউ করে যাচ্ছে। সেইখানে বাংলাদেশের সাময়িক বাহিনী দীর্ঘদিন হয়ে গেছে যুদ্ধ করেনি, 71-এর পরে কোনো যুদ্ধই হয়নি। তাহলে সেই রকম পরিস্থিতিতে তাদের যুদ্ধ বাহিনী শুধুমাত্র ট্রেনিংয়ের উপর বেস করে রয়েছে, তবুও তারা শক্তিশালী মেনে নিলাম। এবার আমরা দেখব তারা শক্তিশালী হওয়ার পরেও কি করতে পারবে এবং ভারত যে শক্তিশালী তারা কি করতে পারবে। বাংলাদেশের সৈনিক সংখ্যা কত রয়েছে? বাংলাদেশে সৈন্য রয়েছে 2 লক্ষ, আর সেখানে ভারতবর্ষের সৈন্য সংখ্যা রয়েছে 14 লক্ষ। একটু ব্যাপারটা ভাবুন, বাংলাদেশ কি চাইবে এই 14 লক্ষ সামরিক বাহিনীর সঙ্গে 2 লক্ষ সামরিক বাহিনী নিয়ে যুদ্ধ করতে? অবভিয়াসলি এটা চাওয়া উচিত না। শান্তির বার্তা দেওয়াটাই বাংলাদেশের পক্ষে মঙ্গলকর। যে ভারতবর্ষের কাছে 4,732টিরও বেশি ট্যাঙ্ক রয়েছে, যেখানে বাংলাদেশের কাছে রয়েছে মাত্র 170টি ট্যাঙ্ক। 170 আর 4,732, সংখ্যাটা একবার ভেবে দেখুন। বাংলাদেশ যুদ্ধ করতে চাইছে মাত্র 45টি যুদ্ধ বিমান নিয়ে। যুদ্ধ বিমান মাত্র 45টি রয়েছে বাংলাদেশের কাছে, যেখানে ভারতবর্ষের কাছে রয়েছে 2,210টিরও বেশি যুদ্ধ বিমান। 2,210টি বিমান একসঙ্গে, তো বাংলাদেশের যে শব্দ তৈরি হবে সেই শব্দতেই তো বাংলাদেশ হেরে যাবে। নৌবাহিনীর ক্ষেত্রে বাংলাদেশ নিজেদের নৌবাহিনীকে যথেষ্ট শক্তিশালী মনে করে। সেই শক্তিশালী মনে করার পেছনে কারণ কি রয়েছে? 100 প্লাস যুদ্ধ জাহাজ রয়েছে, সঙ্গে রয়েছে সাবমেরিন, খুব শক্তিশালী ভেবে নিলাম। কিন্তু তারা কি কখনো ভেবে দেখেছে ভারতের শক্তি কতটা নৌবাহিনীতে? ভারতের নৌবাহিনীতে 295টি জাহাজ রয়েছে, এয়ারক্রাফট ক্যারিয়ার সহ, সাবমেরিন তো রয়েছেই। এছাড়া যদি ভয়ঙ্কর যুদ্ধ হয়, তাহলে সেক্ষেত্রে ভারতের কাছে রয়েছে পারমাণবিক শক্তি, যেটা বাংলাদেশের কাছে একদমই নেই। এরপরেও, এই সমীকরণ দেখার পরেও কোনো বুদ্ধিমান ব্যক্তি, সে ভারতে হোক বা বাংলাদেশে হোক, সে কি চাইবে ভারত বাংলাদেশের যুদ্ধ হোক? আমরা শান্তির বার্তা দিচ্ছি, তার মানে এই নয় যে আমরা ভয় পাচ্ছি, দুর্বল, যেটা বাংলাদেশের পোস্টের মাধ্যমে দেখানো হচ্ছে। আমরা চাই একটা দুর্বলের উপর আক্রমণ করার আগে, একটা দুর্বলের সঙ্গে যুদ্ধ করার আগে তাদেরকে বোঝানোর জন্য যে দেখো ভাই, আমরা শান্তি চাই। ধরে নিন যে বাংলাদেশ যেহেতু চাইছে বা ভারতের যেহেতু কোনো উপায় নেই, কারণ বাংলাদেশ ভারতের চিকেন লেগকে টার্গেট করছে, অর্থাৎ শিলিগুড়ি করিডোর, তো সেই জায়গাটার ক্ষেত্রে কোনো কারণে যদি ভারত সার্জিক্যাল স্ট্রাইকও করে দেয়, যদি বাংলাদেশ চিকেন লেগের উপর
কোনো রকম আঁচড় দেয় এবং সেক্ষেত্রে ভারত যদি সার্জিক্যাল স্ট্রাইক করে বাংলাদেশে, তাহলে কি হবে? তার অর্থনীতি কোথায় যাবে বাংলাদেশের? আগামী দিনে বাংলাদেশের জনগণ খাবে কি? ব্যাপারটা হচ্ছে বর্তমান সময়ে অর্থনীতির দিক থেকে ভারতবর্ষের জিডিপি, যেটা নমিনাল জিডিপি, সেটা চলছে 3.7 ট্রিলিয়ন। ট্রিলিয়ন কথাটা মনে রাখবেন। আর অন্যদিকে বাংলাদেশের সেই জিডিপি কত চলছে? মাত্র 477 বিলিয়ন। এক্ষেত্রে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশের এই জিডিপিকে একদম ধাপাস করে ডাউন করে দিতে পারে। আর যদি বাংলাদেশের আমরা পিপিপি দেখি, তাহলে সেখানে মাত্র 1.56, যেটা ভারতের রয়েছে 13.17। এক্ষেত্রে যদি কোনো রকমভাবে যুদ্ধের মধ্যে বাংলাদেশ যুক্ত হয়, তাহলে বাংলাদেশের জিডিপিটা কোথায় যাবে? আগামী দিনে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, তারা খাবার পাবে তো? তাহলে আগামী দিনে তারা বেঁচে থাকতে পারবে? খাবার পাবে? এবার চলুন একটু দেখে নেওয়া যাক ভারত বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক প্রভাব, সেটা কোথায় কোথায় রয়েছে। বাংলাদেশ অনেক সময় মনে করে, বা বাংলাদেশের কিছু মানুষ অনেক সময় মনে করে যে তারা যদি যুদ্ধ করে তাহলে এক পাশ থেকে পাকিস্তান, অন্য পাশ থেকে চীন আক্রমণ করবে, অর্থাৎ 3 দিক থেকে ভারত আক্রমণিত হয়ে যাবে। এতটা সহজ? আগে দেখে নিই বাংলাদেশ তার কোন কোন যৌথ সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে। বাংলাদেশ রয়েছে কি SAARC এবং BIMSTEC, এই দুটো সংগঠনের সদস্য। সেই জায়গাতে ভারতের শক্তি কতটা রয়েছে? ভারত G20 সদস্য। এখানে হয়তো সংক্ষেপে সবাই বুঝতে পারবে না যে G20 কী জিনিস। G20 আমি দেখানোর চেষ্টা করব কোন কোন দেশ ভারতের সঙ্গে থাকবে। এছাড়া ভারতবর্ষ রয়েছে BRICSর সদস্য। তো এগুলো বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যে সাথ দেবে, এমন নয় যে প্রত্যেক দেশের সঙ্গে যুক্ত আছে, মানে একটা সংগঠনে আছে বলে তারা করবে, তা নয়। তবে ভারত যেহেতু নীতি, নিয়ম, আইন এবং সৎ মনোভাব নিয়ে আগানো একটা দেশ, সুতরাং আশা করা যায় যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, সেই পরিস্থিতিতে এই দেশগুলো অবশ্যই ভারতের সাথ দেবে। পরিশেষে বাংলাদেশকে ভালো বার্তা দেওয়ার জন্যে আমরা প্রযুক্তি এবং শিক্ষাটাকে তুলে ধরতে পারি। সেই প্রযুক্তি এবং শিক্ষাকে যদি তুলে ধরতে যাই, তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশে যে শিক্ষার মডেল রয়েছে সেটা যথেষ্ট উন্নত হয়েছে, অস্বীকার করার কিছু নেই। কিন্তু এখনও পর্যন্ত জ্বর, সর্দি, কাশি হলে ভারতবর্ষের চিকিৎসা করতে আসতে হয়, এটা বাংলাদেশের মানুষের মানা উচিত। পাশাপাশি বাংলাদেশের মনে রাখা উচিত ভারতবর্ষ বর্তমানে মহাকাশ প্রযুক্তির শক্তি। ইসরোর মতো একটা সংস্থা ভারতবর্ষে রয়েছে যা মহাকাশ গবেষণা করছে, যেখানে বাংলাদেশ শুধুমাত্র প্রযুক্তি উন্নতি করার জন্য চেষ্টা করছে। পাশাপাশি আমি যদি দেখে নেই যে ভারতবর্ষ নিজস্ব ক্ষমতাতে পাওয়ারফুল, সমগ্র বিশ্বের মধ্যে নাম করা যে অস্ত্রগুলি রয়েছে তার মধ্যে ভারতের নিজস্ব তৈরি করা অস্ত্র রয়েছে। ঠিক সেই রকম অস্ত্র তৈরি করার ক্ষমতা ভারতবর্ষের রয়েছে। কিন্তু বাংলাদেশ আজও তো সেই জামা কাপড় তৈরি করা নিয়ে রয়েছে, পোশাকের ফ্যাক্টরি ছাড়া বাংলাদেশে আর কি আছে? তো এই বিষয়টা আলোচনা করার আমার মূল উদ্দেশ্য এটাই ছিল যে আমি সবাইকে জানাতে চাইছি যে বাংলাদেশের প্রতিটি পেজ যেভাবে ভারতবর্ষের ওপর বিদ্বেষ ছড়াচ্ছে, যেভাবে তারা যুদ্ধ একটা আবহাওয়া উঠাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যা আমরা দেখতে পাচ্ছি, আমাদের ভারতের সমস্ত ব্যক্তিরা সেই পোস্টগুলো দেখতে পাচ্ছে, এবং দেখার পরে আমাদের কেন জানি না মনে হচ্ছে যে বাংলাদেশ কোথাও না কোথাও গিয়ে একটু যুদ্ধ চাইছে। তো যুদ্ধ চাওয়া আর যুদ্ধ করা দুটো আলাদা জিনিস ভাই। তোমরা যুদ্ধ চাইতে পারো, চাইলে 2-4টা ঢিল ভারতে ফিকে দিতে পারো, কিন্তু ভারত থেকে যদি তার কোনো রকম প্রতিক্রিয়া দেওয়া হয় তাহলে তো বাংলাদেশ বলে কোনো দেশই থাকবে না। শুধু রক্ত গরম আছে আমি বড় বড় ভাষণ দিলাম, তাহলে সেটা দেশের বুদ্ধিমান জনগণের পরিচয় না। তোমাদের দেশে বা বাংলাদেশে হিন্দুদের প্রতি আক্রমণ হচ্ছে, মতুয়াদের প্রতি আক্রমণ হচ্ছে, এটা অস্বীকার করার তোমাদেরও কোথাও জায়গা নেই, আমাদেরও কোথাও জায়গা নেই। কিন্তু সেই জায়গাতেও ভারতীয়রা বাংলাদেশের কাছে বারবার শান্তির বার্তা দিয়েছে, বারবার বাংলাদেশকে সাহায্য করেছে, সকাল থেকে রাত পর্যন্ত প্রতিনিয়ত বাংলাদেশের প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করেছে ভারতবর্ষ। সেই বাংলাদেশের হঠাৎ করে কি ইস্যু পেল? বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস অ্যারেস্ট হয়েছে, বাংলাদেশের পাশাপাশি ভারতবর্ষের কিছু হিন্দুরা প্রোটেস্ট করছে। আর এটা যদি ভুল হয় তাহলে বাংলাদেশে এইরকম ভুল হাজারো বার করে, লাখো বার করে। বাংলাদেশের এই মুহূর্তে প্রয়োজন নিজেদেরকে শক্তিশালী করা, নিজেদেরকে উন্নত করা, নিজেদেরকে সমৃদ্ধ করা, যুদ্ধ করা না। আর যদি নিতান্তই তারা যুদ্ধ চায়, আর যদি এমনটি করার দুঃসাহস বাংলাদেশ দেখায়, তাহলে বাংলাদেশ নামে কোনো দেশ থাকবে কি থাকবে না সেটা আগামী দিন বলে দেবে। চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী দিনে আরো বেশি ইনফরমেশন, আরো বেশি প্রয়োজনীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।